হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা জানব তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে। দেখো, এই তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা বুঝতে গেলে আমাদের সমযোজী বন্ধন সম্পর্কে একটা জেনারেল আইডিয়া থাকতে হবে। তো চলো আমরা একটা সিম্পল স্টোরির সাহায্যে, ফানি স্টোরির সাহায্যে এই সমযোজী বন্ধন ব্যাপারটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক তোমরা পাশাপাশি দুজন বন্ধু আছো, মানে পাশাপাশি বাড়ির দুজন বন্ধু, একই ক্লাসে পড়ো, একই স্কুলে, এবং তোমাদের বাড়ি থেকে স্কুলটা বেশ দূরে। এখন প্রতিদিন যাতায়াত করতে হয়, স্বাভাবিক। সবচেয়ে বড় তোমাদের সমস্যা হচ্ছে যে তোমাদের কারো কাছে সাইকেল নেই। তার কারণ একটা সাইকেলের দাম ধরা যাক 4,000 টাকা, তোমাদের কারো কাছে সাইকেল কেনার ক্ষমতা নেই, 4,000 টাকাই নেই। অর্থাৎ তোমাদের দুজনেরই একটু সমস্যা আছে। এবার তোমরা নিজেদের মধ্যে গল্প টল্প করতে করতে হঠাৎ করে তোমাদের আলোচনা একটা আলোচনায় উঠে আসলো যে দেখলে যে তোমার কাছে 2,000 টাকা আছে আর তোমার বন্ধুর কাছেও পকেট 2,000 আছে। অর্থাৎ এককভাবে সাইকেল কারো কেনার ক্ষমতা নেই। কিন্তু তোমরা যুক্তি করলে যে আমি 2,000 আর ও 2,000, দুজন 2,000 করে দিয়ে যদি 4,000 টাকা হয়ে যায় তাহলে কী হবে? সুন্দর সাইকেল হয়ে যাবে। এবার স্বাভাবিক ভাবো যে সমান সমান কন্ট্রিবিউট করেছো, এবার সাইকেলটার প্রতি অধিকার কী হবে? দুজনে সমান সমান হবে। এবার তোমরা সাইকেল কেনার আগেই একটা মোটামুটি চুক্তি করে নিলে খাতায় কলমে যে সাইকেলটা আমার কাছে একদিন থাকবে, তোর কাছে একদিন থাকবে, অর্থাৎ আমরা দুজনে একদম পুরো হাফ হাফ ইউজ করব। বেশ, 4,000 টাকা নিলে, 4,000 টাকা নিয়ে দোকানে চলে গেলে, দোকানে গিয়ে কী করলে, সাইকেল কেনা হয়ে গেল। ব্যাপারটা কেমন? ধরা যাক এই হচ্ছে এ বন্ধু আর এই হচ্ছে বি বন্ধু। এবার এইটা হচ্ছে এর 2,000, এটা 2,000 টাকা, আর এই হচ্ছে এর 2,000 টাকা, 4,000 হয়ে গেল। 4,000 টাকা সাইকেল হয়ে গেল। এখন এই যে সাইকেলটা, এই সাইকেলটা এখন কে ব্যবহার করবে? দুজন সমানভাবে ব্যবহার করবে, এও ব্যবহার করবে আর বিও সমানভাবে ব্যবহার করবে। এবার এই যে সাইকেলটার থ্রু দিয়ে দুজনের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হলো। কেন? স্বাভাবিক, যখন সাইকেলটা তোমার কাছে থাকবে তোমার বন্ধু ভাববে যে সাইকেলটা ঠিকঠাক আছে তো, বা খবর নেবে, খোঁজ খবর নেবে সাইকেলটা কী খবর, বা ও তোমার বন্ধুর কাছে যখন থাকবে তুমিও খবর নেবে। অর্থাৎ তোমাদের মধ্যে একটা কী হবে? এই সাইকেলটার থ্রু দিয়ে একটা আকর্ষণ বল তৈরি হবে, আর এই আকর্ষণ বলকে আমরা বলি রাসায়নিক বন্ধন। এবার এই আকর্ষণ বলের জন্য একটা বন্ধন তৈরি হবে এ আর বি এর মধ্যে, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এবং এটা আবার কী ধরনের? সমযোজী বন্ধন, রাইট? এটা হচ্ছে সমযোজী, কারণ এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এখানে দুজনের কন্ট্রিবিউশন, দুজনের অবদান সমান। এও 2,000 দিচ্ছে, ও 2,000 দিচ্ছে। এটা হচ্ছে তোমাদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হলো। এবার আমরা যদি এলিমেন্টের ব্যাপারে চলে আসি, যদি একটা রিয়েল বন্ধনের ক্ষেত্রে চলে আসি, ধরা যাক এই হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, রাইট? এখন বন্ধন কেন তৈরি করে? কারণ স্থায়িত্ব। তোমরা সাইকেল কেন কিনতে চাইছো? কারণ তোমরা স্থায়িত্ব চাইছো, কারণ হাইটে যাতায়াত করতে কষ্ট হচ্ছে, তো তোমাদের স্থায়িত্ব কম হচ্ছে। তোমরা সাইকেল কিনতে গেছো কী জন্য, বা কেনার কথা ভাবছো কী জন্য? না, স্থায়িত্বের জন্য। তুমি দেখছো আরও 4-5 জন বন্ধুর সাইকেল আছে, তারা খুব স্টেবল, কোনো মেজাজে যাচ্ছে আসছে, খুব ফুর্তি, খুব আনন্দ, তো সেই জন্য। এবার দেখো এই যে হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। আবার এই হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তো এবার হাইড্রোজেনের স্থায়িত্বের জন্য কটা ইলেকট্রন দরকার? 2টা। একটু মনে রাখবে যে প্রত্যেকটা মৌল সে স্থায়িত্ব লাভ করার জন্য কীভাবে স্থায়িত্ব লাভ করবে না, যদি সে বাইরে কক্ষে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো পেয়ে যায়। হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হতে। তো হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। তো হিলিয়ামের 2টো ইলেকট্রন আছে, তো হাইড্রোজেনে যাবে তার বাইরে 2টো ইলেকট্রন অর্জন করতে। আবার যার ধরো আমি যদি বলি ফ্লোরিন তার নিকটতম হচ্ছে নিয়ন, তো ওর বাইরে, নিয়নের বাইরে 8টা আছে, ফ্লোরিনের বাইরে 7টা আছে, ও চাইবে 8টা করতে। ইনফ্যাক্ট হিলিয়াম বাদ দিয়ে দিলে বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের বাইরে কক্ষে 8টা ইলেকট্রন আছে। যাই হোক, এটা হচ্ছে কমন কন্ডিশন যে কেন বা এই কারণেই অ্যাটমগুলো কী হয়, রাসায়নিক বন্ধনে পার্টিসিপেট করে। আমি এখন রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি না, তাহলে অত সময় তাহলে অতটা অ্যাকচুয়ালি সময় নেই আমাদের হাতে। যাই হোক, এখন কী হবে, এই হাইড্রোজেন
এর কাছে একটা ইলেকট্রন আছে, এর কাছে একটা ইলেকট্রন আছে। এখন এরা যুক্তি করলো যে আমাদের কারো কাছে তো সাহিত্যের স্টেবিলিটির কিছু নেই, তাহলে কি করব, আমরা দুজনে এই দুটো ইলেকট্রন দুজনেই শেয়ার করি, একে অপরকে শেয়ার করে কি করব, দুজনেই সমানভাবে ব্যবহার করব, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের ইলেকট্রন। এবার এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, তাহলে এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে গেল। এর ফলে একটা কী তৈরি হলো, একটা বন্ধন তৈরি হলো। এটা আমরা বলি কোভ্যালেন্ট বন্ড, রাইট, কোভ্যালেন্ট বন্ড। এবার এই বন্ধনকেই একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, এবং এর মাঝে এই যে ইলেকট্রন জোড়টা আছে এখন, এটা কোনো একটা হাইড্রোজেনের নয়, দুটো হাইড্রোজেনের সমান সমান অংশীদারিত্ব আছে, বেশ। এবং এর জন্য এদের মধ্যে এই ইলেকট্রন জোড়টার জন্য এই দুজনের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হলে এটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড, বেশ। এবার এই যে ইলেকট্রন জোড় কী হবে, সমানভাবে ব্যবহার করবে। এবার একটু স্টোরিতে টুইস্ট আছে, এই গল্পে একটু টুইস্ট আছে। কি টুইস্ট? ধরা যাক তোমাদের যে দুজন বন্ধুর কথা বলা হলো, একজন বেশ হাট্টাকট্টা বডি বিল্ডার, খুব পাওয়ারফুল, মানে তার শারীরিক ক্ষমতা খুব বেশি, আর একজন একটু রোগা পাতলা আর কি, মানে সে একটু ক্ষমতা তার কম, শারীরিক ক্ষমতা একটু কম। এবার যখন সাইকেল কেনার আগে তো স্বাভাবিক চুক্তি হয়ে গেছে, সমান সমান দেবো, সমান সমান ব্যবহার করবো, একদম খুব ভালো খুব ভালো। জাস্ট কেনা হয়ে গেল, কেনার পরেই যে বন্ধু তোমাদের মধ্যে, যে বন্ধু বেশ একটু হাট্টাকোটা বডি বিল্ডার, সে একদম যে দুর্বল, তাকে এক দুই থাপ্পড় দিয়ে বলছে, দেখ সাইকেলটা আমার কাছে সপ্তাহে 4 দিন থাকবে আর তোর কাছে 3 দিন থাকবে। দিয়ে তুমি যে দুর্বল, সে বলবে না এটা তো হতে পারে না, কারণ ওইভাবে তো আমাদের চুক্তি হয় না, সমান সমান, আমি 2000, আমি সমান টাকা দিয়েছি, তুই যা দিয়েছিস আমিও তাই দিয়েছি, তাহলে আমার কাছে একদিন থাকবে, তোর কাছে একদিন, তারপর আমার কাছে একদিন, তারপর তোর কাছে, এইভাবে হোক। সে আবার এক চড় দিয়ে বলছে, না আমার কাছে থাকবে 5 দিন, তোর কাছে থাকবে 2 দিন। মানে কি হচ্ছে না, ওর ক্ষমতা যেহেতু বেশি, ও তোমার উপরে কী করছে, খুব তার পাওয়ার প্রয়োগ করছে। এবার তুমি কি বুঝলে, বা যে পাতলা বন্ধু, যে পাতলা একটু দুর্বল, সে কি বুঝলো যে না বাবা, এবার যদি একে আমি আরও যেখানে তর্ক করতে যাই, তখন ও বলবে না আমার কাছে 6 দিন থাকবে, তোর কাছে 1 দিন থাকবে, এমন হতে পারে, উনিও নিতে পারে। তখন তুমি কি করলে, তুই বললে ঠিক আছে, তুই বেশি ব্যবহার কর, আমি কম ব্যবহার করবো। কেন? কারণ তোমার ক্ষমতা কম, ওই সাইকেলটার প্রতি আকর্ষণ বা সাইকেলটা নিজের কাছে বেশি করে রাখার ক্ষমতা একজনের বেশি, তো সে কী করবে, সে বেশি করে ব্যবহার করবে। কিন্তু এটা চুক্তি ছিল না, কথাই ছিল দুজন সমান সমান ব্যবহার করবে। অর্থাৎ এটা কখন সম্ভব, যদি দুজনের মধ্যে ক্ষমতার পার্থক্য থাকে। এবার আমরা এখানে চলে আসি, দেখো যদি দুজনের মধ্যে ক্ষমতার পার্থক্য না থাকে, যদি একই ক্ষমতাবান হয়, তাহলে কেউ কাউকে মারধরও করতে যাবে না, কেউ কাউকে বলবেও না যে আমার কাছে বেশি দিন থাকবে, কারণ জানে আমি যদি ওর মুখ ফাটাই, ও আমার নাক ফাটিয়ে দিবে, তো কোনো লাভ হবে না। তাহলে কেউ কোনো কোশ্চেনই করবে না, সুন্দর হাসি মুখে সমান সমান ব্যবহার করবে। যেমন এই কেসে, যেমন হাইড্রোজেন আর হাইড্রোজেন দুজনে একই ক্ষমতাবান, তাহলে এই যে ইলেকট্রন জোড়টা, এটা যে সাইকেলটা, এটা কে বেশি করে ব্যবহার করতে চাইবে? তো দুজনেই সমান ব্যবহার করতে, এই চাইবে পুরোটাই আমার হোক, এই চাইবে পুরোটাই আমার হোক, সবাই চায় এটা। কিন্তু কেউ এই ঝামেলা করতে যাবে না। এখন কি হবে এই ইলেকট্রন জোড় কী হবে, দুজন সমান সমান একদম ব্যবহার করবে, কারণ দুজনের ক্ষমতা কী হবে, সমান। দেখবে পৃথিবীতে দুটো খুব বৃহৎ শক্তিশালী বা খুব শক্তিশালী দুটো দেশের মধ্যে কখনো ঝগড়া হয় না, বা কখনো লড়াই হয় না। লড়াই হয় দুটো অসম ক্ষমতা দেশের মধ্যে, কারণ একজনের ক্ষমতা বেশি, একজনের ক্ষমতা কম, তো সব জায়গায় এটা চলে। এবার দেখো এই ক্ষেত্রে কি, এক্ষেত্রে ইলেকট্রন জোড় সমান সমান ব্যবহৃত হবে। এবার আর একটা কন্ডিশন নিয়ে আসি, ধরা যাক হাইড্রোজেন আর ক্লোরিন, এরাও সেম, এদের চুক্তি হলো, ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন আছে আর হাইড্রোজেনের বাইরে একটা আছে। তো হাইড্রোজেন বললো ঠিক আছে আমি একটা দিই, ক্লোরিন বললো আমি একটা দিচ্ছি, এটা ক্লোরিন ইলেকট্রন, তাহলে এরও 2টো হলো, এরও 8টা হলো। এই অর্থাৎ এদের মধ্যে একটা কি হবে না, বন্ডিং তৈরি হলো। এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এখন এই দুজনের মাঝে যে বন্ধনটা আছে, এই ইলেকট্রন জোড়, বলো তো সমানভাবে ব্যবহার হবে? আদৌ হবে না। থিওরিটিক্যালি হ্যাঁ হওয়া উচিত, কারণ সমান সমান কন্ট্রিবিউশন আছে, কিন্তু দেখা যায় যে ক্লোরিন কী করে, ক্লোরিন হচ্ছে ক্ষমতাবান হাইড্রোজেনের তুলনায়। তো ক্লোরিন কী করে না, এই ইলেকট্রন জোড়টাকে অনেকটাই নিজের দিকে টেনে দেয়, অর্থাৎ বেশি করে ব্যবহার করে ক্লোরিন। অর্থাৎ এই ইলেকট্রন জোড়টা মিডিলে থাকার কথা ছিল, অনেকটাই ক্লোরিনের দিকে চলে আসবে।
অনেকটা ক্লোরিন দিকে চলে আসবে এবং ক্লোরিনের চারপাশে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বেশি হয়ে যায়, এটা ডেল্টা মাইনাস হয়, এটা ডেল্টা, এর 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 বেচারা কী ঘাটতি হয়ে যায়। ধরো একজন 5 দিন সপ্তাহে 5 দিন ব্যবহার করছে, একজন 2 দিন ব্যবহার করছে, তাকে বাকি দিনগুলো হেঁটে যাতায়াত করতে হচ্ছে, তা তো খুব প্যাথেটিক ব্যাপার। কিন্তু কিছু করার নাই, কারণ এর ক্ষমতা বেশি। এই যে ক্ষমতা বন্ধন জোড়ের বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে বেশি করে টেনে রাখার যে ক্ষমতা, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমরা কি দেখলাম না, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণুর সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে বেশি করে টেনে রাখার যে টেন্ডেন্সি বা তার ক্ষমতা বা প্রবণতা, সেটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। রাইট? আশা করি এই ব্যাপারটা একটু পুরোটা ক্লিয়ার হয়েছে যে ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা আসলে কী। তো বেসিক্যালি কী দাঁড়ালো, যে সমযোজী বন্ধনে যখন দুটো আলাদা এলিমেন্ট, দেখো দুটো আলাদা যদি এলিমেন্ট হয় তাদের ক্ষমতা অবশ্যই আলাদা হবে। যদি একই এলিমেন্ট হয়, ধরো H2O2 N2, এদের যদি একই এলিমেন্ট হয় তো তাদের ক্ষমতা একই হবে। তো কখনোই এই একই এলিমেন্ট দিয়ে তৈরি সমযোজী বন্ধনের ক্ষেত্রে কখনোই এরকম কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় না, কারণ দুজনের ক্ষমতা কি সমান। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে ওদের ক্ষমতা। কী ক্ষমতা না, বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখার। তো যদি দুজনের সমান ধরা যাক, আমি বললাম Cl2, তো ইয়োগ যা ক্ষমতাশালী, ইয়োগ একই ক্ষমতাশালী, দুজন তো একই ক্ষমতাবান। তো এখানে তো কে কার উপরে ঝামেলা করবে, তাহলে কী হবে, এদের মধ্যে যে বন্ধন ইলেকট্রন জোড় একদম এক্স্যাক্টলি মিডিলে থাকবে, কেউ এক্সট্রা ব্যবহার করতে পারবে না, কেউ কম ব্যবহার করতে হবে না, দুজন সমান ব্যবহার করবে। কিন্তু যখনই ক্ষমতার ডিফারেন্স হয়ে যাবে, অর্থাৎ তাদের ইলেকট্রনকে টেনে রাখার ক্ষমতার ডিফারেন্স হয়ে যাবে, প্রবণতার ডিফারেন্স হয়ে যাবে, তখনই কী হবে, তড়িৎ ঋণাত্মকতার কোশ্চেন আসবে। তাহলে এই হলো তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্ট, যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে কোনো একটা পরমাণুর নিজের দিকে বেশি করে টেনে রাখার যে ক্ষমতা বা প্রবণতা বা টেন্ডেন্সি, সেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। এখন এটা তো বোঝা গেল যে ইলেকট্রোনেগেটিভিটি কী। এবার ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে আমরা আর কি বলতে পারি না, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এর কোনো ইউনিট নেই, তড়িৎ ঋণাত্মকতা কোনো একক নেই। কারণ তড়িৎ ঋণাত্মকতা কোনো মৌলের তার নিজস্ব ধর্ম নয়, তার ইনহারেন্ট প্রপার্টি নয়। সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটা রিলেটিভ প্রপার্টি, আপেক্ষিক। কারণ দেখো, একটু আগে আমি দেখাচ্ছিলাম কেন আপেক্ষিক। দেখো, আমি একটু আগেই দেখাচ্ছিলাম যে যখন হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছিলো, যখন ক্লোরিনের সঙ্গে ক্লোরিন হচ্ছিলো, দুক্ষেত্রেই আবার ধরো যদি ক্লোরিনের সঙ্গে ফ্লোরিন হয়, দেখো এই ইলেকট্রোনেগেটিভিটির স্টোরিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে এই বন্ধন ইলেকট্রন জোড় ক্লোরিন বেশি করে ব্যবহার করবে, ক্লোরিন দিকে সরে যাবে, কারণ হাইড্রোজেনের তুলনায়, কারণ এটা হচ্ছে কি সব রিলেটিভ, অর্থাৎ আপেক্ষিক। ও কার সঙ্গে যুক্ত আছে তার সাপেক্ষে ওর ক্ষমতা, বাকি সবার সঙ্গে নয়। তো এই হাইড্রোজেনের সাপেক্ষে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রন জোড় এইদিকে সরে যাবে। এই দুজন ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাহলে একদম মিডিলে থাকবে, কোনো দিকেও সরবে না। আর এইখানে ক্লোরিনের থেকে ফ্লোরিন তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তখন কী হবে, এই ইলেকট্রন জোড় ফ্লোরিন দিকে সরে যাবে। অর্থাৎ এখানে ক্লোরিন বেশি করে টানছিল, এখানে দুজন ক্লোরিন একদম একটুও বেশি টানে না, একদম মিডিলে রেখেছে, সমান ব্যবহার করেছে, এখানে ক্লোরিন থেকে দূরে চলে গেছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতা এখানে, অর্থাৎ আমরা কী বলতে পারি, হাইড্রোজেনের সাপেক্ষে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিনের সাপেক্ষে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কম কিছুই নয়। আবার ফ্লোরিনের সাপেক্ষে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কোনো ইনহারেন্ট প্রপার্টি নয়, সেটা সেই এলিমেন্টটা, যে এলিমেন্টের তড়িৎ ঋণাত্মকতার কথা বলা হচ্ছে, সে বিভিন্ন এলিমেন্টের সঙ্গে যখন যুক্ত হয়, তার তড়িৎ ঋণাত্মকতাও কী হয়, তার রিলেটিভলি চেঞ্জ হতে থাকে। এই যে আমি একটা এক্সাম্পল দেখালাম। তো তড়িৎ ঋণাত্মকতা কোনো ইনহারেন্ট প্রপার্টি নয়, কোনো একটা মৌলের ইনহারেন্ট প্রপার্টি নয়, এটা একটা রিলেটিভ প্রপার্টি। এবার আর এর কোনো ইউনিট নেই, যেহেতু তুলনা করা হয় এর সাপেক্ষে, কী করা হয়, এখন তড়িৎ ঋণাত্মকতা একটা ভ্যালু বার করতে হয়। তো তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু বার করতে গেলে কী করে ভ্যালু বার করবো, তাহলে আমাদের কী করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে। কারণ এবার ধরো এই সেলের ক্ষেত্রে, Cl2-র ক্ষেত্রে, ClF-এর ক্ষেত্রে, ক্লোরিনের সঙ্গে নাইট্রোজেন, ক্লোরিনের সঙ্গে অক্সিজেন, তো এরকম প্রচুর যদি বিভিন্ন রকম কম যৌগ হয়, তো আমরা তড়িৎ ঋণাত্মকতার কীরকম হিসাব করব,
তো এখন কার সাপেক্ষে করব না, এখানে কি করা হয়, এজন্য তড়িৎ-ঋণাত্মকতা নির্ণয়ের জন্য মুলিকান একটা স্কেল দিয়েছিলেন, সেটা হচ্ছে মুলিকান স্কেল, সেটা আমি একটু পরে আসছি। তো এখন জাস্ট একটু বলে রাখি যে হাইড্রোজেনের সাপেক্ষে তড়িৎ-ঋণাত্মকতা নির্ণয় করা হতো। যখন মুলিকান বললেন যে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা 2.1 ধরে নিলাম, 2.1 বা কোনো কোনো বইতে 2.2 পাবে, 2.1 বা 2 যাই হোক 2.1 ধরে নিয়ে হাইড্রোজেনের সাপেক্ষে অন্যান্য মৌলের তড়িৎ-ঋণাত্মকতা নির্ণয় করা হয়। আমি যেটা বলতে চাইছি কেন ইউনিট নেই, কারণ এটা তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক একটা ব্যাপার, কারো সাপেক্ষে তড়িৎ-ঋণাত্মকতা হিসাব করা হয়, তো তার জন্য এর কোনো কি নাই, একক নেই। এই হলো তড়িৎ-ঋণাত্মকতার গল্প। এবার আমরা জানবো তড়িৎ-ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা কী করে বুঝবো কোনো মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বেশি নাকি কম? দেখো, মেন বেসিক জায়গাটা হচ্ছে যে আমি অনেকবার বলেছি যে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করি যে কীভাবে, হাউ টু থিঙ্ক, কীভাবে ভাববে, রাইট? উত্তর তো বলে দেওয়া সবসময় সম্ভব না, কীভাবে ভাববে এইটুকু বুঝতে পারলে নিজেই উত্তর করতে পারবে। দেখো, আলটিমেটলি তড়িৎ-ঋণাত্মকতা মানে কি, সে বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানা। এখন বলো তো, বন্ধন ইলেকট্রন জোড় বলতে সে কোন ইলেকট্রনের কথা বলছে? নিশ্চয়ই ইনার সেলের নয়, যা কিছু হয় ভ্যালেন্স সেলে, অর্থাৎ বাইরের কক্ষ। এবার যে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি, মানে যে পরমাণু বাইরের কক্ষের ইলেকট্রনকে টানতে বেশি করে টানতে চায়, তার টানার ক্ষমতা টেন্ডেন্সি বেশি, তো সেই পরমাণুর কী হবে, তড়িৎ-ঋণাত্মকতা বেশি হবে। কারণ যার বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি, সে সবসময় চাইবে তার বাইরের কক্ষের যে ইলেকট্রন পার্টিসিপেট করছে কোথায়, কেমিক্যাল বন্ডিংয়ে, অন্য একজনের সঙ্গে এই যে ইলেকট্রন জোড় তৈরি করে, সেই ইলেকট্রন জোড়টাকেও নিজের দিকে বেশি করে টানার চেষ্টা করবে, কারণ তার সাইজ ছোটো বা এখন সেই আকর্ষণটা শুধু সাইজ নয়, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কারণ তার আকর্ষণ বল বেশি। তাহলে আমাদের মূল কথা জানতে হবে যে কোনো একটা এলিমেন্টের তড়িৎ-ঋণাত্মকতা বেশি বা কম হবে যদি সেই এলিমেন্টের নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি বা কম হয়, রাইট? তো সেইটা আমরা দেখব যে কোন কোন ফ্যাক্টরস এটা ঠিক করতে পারে। যেমন আমরা অলরেডি আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি পড়েছি, ওই একই ধরনের আমাদের এখানেও ভাবনাটা করতে হবে, এখানে আলাদা কিছু নয়। নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে অ্যাটমিক সাইজ। এটা তো সবার জন্য কমন। ভেবে দেখো, যদি সাইজ বড় হয়, পরমাণুর আকার যত বড় হবে তার নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ডিস্টেন্স তত কম হবে। ডিস্টেন্স কম হলে কী হবে, তার বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি হবে। তো বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি হলে কী হবে, সে বন্ধন জোড়ে ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করতে চাইবে। তবে হ্যাঁ, এই অ্যাটমিক সাইজেই একটাই মাত্র ফ্যাক্টর নয়, অনেক ফ্যাক্টরস আছে যার সাহায্যে আমরা কি বলতে পারি যে কারো ইলেকট্রনিক বেশি বা কারো কম, সেটা বলতে পারি। দেখো, হাইড্রোজেনের থেকে তো ক্লোরিনের সাইজ বড়, তাহলে তো সেই হিসাবে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা, তা তো হয় না। তো অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, তার মধ্যে একটা অ্যাটমিক সাইজ। তো সেকেন্ড ফ্যাক্টরস হচ্ছে নিউক্লিয়ার চার্জ জেড। নিউক্লিয়ার চার্জ বলতে আমরা অনেকবার আলোচনা করেছি, অর্থাৎ প্রোটন সংখ্যা। তো নিউক্লিয়ার চার্জ যত বেশি, মানে প্রোটন সংখ্যা যত বেশি, স্বাভাবিক। আমি ওই চুম্বক আর লোহার গল্প বারবার বলি যে নিউক্লিয়াসকে হচ্ছে একটা ম্যাগনেট, মানে ও কী করে, ওই ইলেকট্রনগুলোকে টানে। নিউক্লিয়াসের চার্জ, অর্থাৎ এর যদি প্রোটন সংখ্যা বেড়ে যায়, ওর চুম্বকের ক্ষমতা বেড়ে যায়, তাহলে তার আকর্ষণ করার ক্ষমতা বাড়বে। তাহলে স্বাভাবিক, নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে তাহলে কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে জেড, যদি আমরা একটা শর্টকাট দেখাই, যদি জেড বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটিও কী হবে, ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে। এখানে সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে, আর সাইজ যদি কমে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। এবার 3 নম্বর ফ্যাক্টরস হচ্ছে স্ক্রিনিং। একই, আমরা এই ফ্যাক্টরসগুলো আমরা আগেও কাজে লাগিয়েছি। স্ক্রিনিং আর শিল্ডিং, এই স্ক্রিনিং এবং শিল্ডিং নিয়ে একটা সেপারেট ভিডিও আছে, সেটা দেখে নেবে, তাহলে স্ক্রিনিং সম্পর্কে পুরো আইডিয়া হয়ে যাবে। তো এখানে আর খুব ডিটেলস আলোচনা করছি না। স্ক্রিনিং এক কথায় বলতে গেলে নিউক্লিয়াস আর যে বাইরের কক্ষের কথা বলা আছে, এর মাঝে যে কক্ষগুলো আছে, এরা এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আড়াল করে রাখে, অর্থাৎ একে স্ক্রিন করে রাখে। অর্থাৎ এরা এক কথায় বলতে গেলে এই মাঝের যে অরবিটগুলো কক্ষগুলো, এরা কী করে, এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটাকে কমিয়ে দেয় বা আড়াল করে দেয়।
তো এইটা হচ্ছে স্ক্রিনিং। তাহলে ভেবে দেখো, যদি স্ক্রিনিং বেশি হয়, স্ক্রিনিং বা আবরণিক প্রভাব বেশি হয়, তাহলে নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি, নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ কম হবে। আকর্ষণ কম হলে কী হবে? ইলেকট্রন নেগেটিভিটি কম হবে, অর্থাৎ ও যখন বন্ড করবে কারোর সঙ্গে তারপর সেই ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণ তার কম হবে। তাহলে স্ক্রিনিং যদি বাড়ে, স্ক্রিনিং পাওয়ার যদি বাড়ে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? কমে যাবে। আর স্ক্রিনিং পাওয়ার যদি কমে যায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট অফ দ্য এলিমেন্ট। যে এলিমেন্টের কথা বলা হচ্ছে, যে এলিমেন্টের আমরা ইলেকট্রোনেগেটিভিটি ভাবছি, তার অক্সিডেশন স্টেট কী হবে, মানে অক্সিডেশন স্টেটের উপর কীভাবে ডিপেন্ড করবে? ভেবে দেখো, অক্সিডেশন স্টেট মানে পজিটিভ অক্সিডেশন স্টেট কত প্লাস। কোনো একটা এলিমেন্ট তার মাথায় যদি প্লাস চার্জ হয়ে যায় বা পজিটিভ অক্সিজেন স্টেট হয়ে যায়, তো সে কী করবে? তার ইলেকট্রন টানার ক্ষমতা বা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কম হবে না বেশি হবে? জাস্ট 1 সেকেন্ড পজ করো, তারপরে তোমরা উত্তরটা ভাবো, তারপরে আবার উত্তরটা দেখো। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো যে কী হবে, যে অক্সিজেন স্টেট অর্থাৎ মাথায় যদি কারো প্লাস চার্জ বেশি হয়ে যায়, অর্থাৎ অলরেডিতে মাথায় প্লাস চার্জ হয়ে আছে, ইলেকট্রন ঘাটতি আছে, তো তার তো ইলেকট্রনের প্রতি চাহিদা কী হবে? বেশি হবে। অর্থাৎ যদি ধরা যাক Fe2+ আছে আর Fe3+ আছে, তো Fe2 আর Fe3 এর মধ্যে Fe3+ কী হবে? ওর ইলেকট্রনের প্রতি চাহিদা অনেক বেশি হবে। এখন এই যখন কোনো একটা Fe যখন তার যখন 3+ যখন কারোর সঙ্গে বন্ডিং করবে, তখন তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে, আর যখন 2+ করবে তখন কম হবে। অর্থাৎ পজিটিভ অক্সিজেন স্টেট যত বেশি হবে, মাথায় যত বেশি প্লাস চার্জ আসবে, তত ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কারণ ইলেকট্রন প্রতি চাহিদা তার বেশি হবে। এটা অক্সিজেন স্টেট। তাহলে যদি বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? কমে যাবে। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো অলরেডি আমরা আগের ক্লাসটাতে, আগের ক্লাসটাতেই, লাস্ট ক্লাসটাতে ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে পড়েছি। এই ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি, ইলেকট্রন অ্যাফিনিটি আসলে কী বলে, যে কোনো একটা অ্যাটমের সবচেয়ে বাইরের কক্ষে একটা ইলেকট্রনকে যদি রেখে দেওয়া হয় তাহলে কতটা এনার্জি রিলিজ হবে। তো যে অ্যাটমের বাইরের কক্ষের ইলেকট্রনের, যে অ্যাটমের নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত বেশি, তো স্বাভাবিক সেই অ্যাটমের নিউক্লিয়াস কী করবে, যে ইনকামিং ইলেকট্রনকে নিয়ে আসবো তার প্রতি তার আকর্ষণ বেশি হবে, অর্থাৎ বেশি শক্তি রিলিজ হবে, যেটা আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলি। এটা লাস্ট ক্লাসে আমরা এই ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে পুরো আলোচনা করেছি, একটু দেখে নেবে। তো ইলেকট্রন অ্যাফিনিটি বেসিক্যালি কী বলতে চাইছি, যে ইলেকট্রনকে গ্রহণ করার টেন্ডেন্সি বা ইলেকট্রনকে নিজে বাইরের কক্ষে নেওয়ার যে টেন্ডেন্সি যত বেশি হবে, স্বাভাবিক সেই মৌলের ইলেকট্রোনেগেটিভিটিও তত বেশি হবে। আর 6 নম্বর হচ্ছে স্টেট অফ হাইব্রিডেশন। স্টেট অফ হাইব্রিডাইজেশন। দেখো স্টেট অফ হাইব্রিডেশন আপাতত এখন তো কেমিক্যাল বন্ডিং পড়ানো হয়নি, তো হাইব্রিডেশন কনসেপ্ট আমি এখানে পড়াইনি। তো আপাতত মনে রাখো যে যখন কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, তো কী হয়, হাইব্রিড অরবিটালগুলো কোভ্যালেন্ট বন্ডে পার্টিসিপেট করে, এবং হাইব্রিড অরবিটাল কীভাবে তৈরি হয় সেই স্টোরি আপাতত বলার মতো এটা জায়গা নেই, স্কোপ নেই। তো আপাতত মনে রাখো যে হাইব্রিডেশন হয় কাদের মধ্যে না, বিভিন্ন টাইপের অরবিটালের মধ্যে। যে কেন্দ্রীয় পরমাণু তার বিভিন্ন টাইপের অরবিটাল হয়, তারা S, P, D তারা ব্যবহার করতে পারে বন্ডিংয়ের সময়। এখন বন্ডিংয়ের পূর্বে তাদের যে অরবিটালগুলো আছে তারা নিজেদের মধ্যে একটা সংকরণ ঘটায়। কারণ আমরা এটা তো জানি যে ধরো আমি এটা সিম্পল নিচ্ছি, কার্বনে ভ্যালেন্স শেল 2s2 আর 2p2, তার মানে 2s আর 2p। তো এখানে কী হতে পারে, আমি ইলেকট্রন দেখাচ্ছি না, এখন ইলেকট্রন দেখাতে গেলে আবার এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে, তো এই সব দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে হাইব্রিডেশনের গল্পটা কীরকম। ধরা যাক এই যে S আর P, দেখো S আর P এর মধ্যে শেপ আলাদা, S স্ফেরিক্যাল, P ডাম্বেল, শেপ আলাদা। S আর P এর মধ্যে এনার্জি আলাদা। এবার বলছে বন্ধন তৈরি করার সময় ওই, এখন যদি ধরা যাক এই 4টে অরবিটালে কাজে লাগায় বন্ধন তৈরি করার সময়, তখন ওই আলাদা শেপ আলাদা এনার্জি করলে হবে না, তাদের শেপ আর এনার্জি সেম হতে হবে। তার জন্য কী হয়, এদের মধ্যে একটা মিক্সিং আপ। হাইব্রিডেশন মানে কি, সংকরণ মানে দুটো ডিফারেন্ট কাইন্ডের মিক্সিং, আমরা সংকর ধাতু বলি। সেরকম S আর P এর মধ্যে
মিক্সিং হবে, এস আর পি ক্যারেক্টার মিশে একটা মিক্সড ক্যারেক্টার হবে, সেটাকে আমরা বলি হাইব্রিড। এবার যদি একটা এসের সঙ্গে একটা পি মিক্স হয়, ধরো একটা এসের সঙ্গে একটা পি, তাহলে এসপি হাইব্রিডেশন। একটা এসের সঙ্গে যদি দুটো পি মিক্সড হয় তাহলে বলবো এসপি টু হাইব্রিডেশন। একটা এসের সঙ্গে যদি তিনটে পি মিক্সড হয় প্রয়োজনে তাহলে হবে এসপি থ্রি হাইব্রিডেশন। দেখো একটা এসের সঙ্গে একটা পি যখন মিক্স হচ্ছে তখন কটা অ্যাটমিক অরবিটাল ইনভলভ হচ্ছে? দুটো। এই দুটো অ্যাটমিক অরবিটাল কাজে লাগছে এবং ততগুলোই হাইব্রিড অরবিটাল হবে, দুটো এসপি হবে, দুটো এসপি হাইব্রিড অরবিটাল হবে। এবারে একটা ধরো এসপি টুর ক্ষেত্রে একটা এসের সঙ্গে দুটো পি ইউজ হচ্ছে, তাহলে এখানে তিনটে এসপি টু হাইব্রিড অরবিটাল হবে। আর এখানে একটা এসের সঙ্গে তিনটে পি ইউজ হচ্ছে, তাহলে টোটাল চারটে কী হচ্ছে? চারটে অ্যাটমিক অরবিটাল কাজে লাগছে, তখন চারটে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তাহলে sp-df যেমন অরবিটাল সেরকম sp, sp2, sp3, sp3d হতে পারে কারো, সেগুলো হচ্ছে অরবিটাল, কিন্তু এগুলোকে বলা হয় হাইব্রিড অরবিটাল বা শঙ্কর কক্ষক। এরা তাদের একক নিজস্ব ক্যারেক্টার কিছু নেই, তারা মিক্সড ক্যারেক্টার হয়ে গেছে। এবার এখানে যেমন দুটো sp হাইব্রিড অরবিটাল, এখানে তিনটা, এখানে অর্থাৎ যতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করবে ততগুলোই হাইব্রিড অরবিটাল তৈরি হবে। যাই হোক, এটা কেমিক্যাল বন্ডিংয়ের গল্প আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম। এখানে বলা হচ্ছে যত পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি হবে হাইব্রিড অরবিটাল, যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি বেশি হয় তো ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হবে। আপাতত এইটুকু মনে রাখো, কারণ কেমিক্যাল বন্ডিং বা যখন পড়া আলোচনা হবে তখন আমরা জানবো যে কেন, এখানে একটা কোশ্চেন আসবে তো যে কেন এস ক্যারেক্টার বেশি হলে কেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, এর করার কারণ কী। তো আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন ডিটেলসে আলোচনা হবে। তো আপাতত মনে রাখো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। দেখো এখানে এসপিতে এস হচ্ছে 50%, এটাও 50%। এখানে এসপি2তে মানে 3 ভাগের 1 ভাগ মানে 33.33% এস ক্যারেক্টার। আর এসপি3তে কত 25%, মানে 4 ভাগের 1 ভাগ মানে 25%। আমরা কি দেখতে পাচ্ছি sp2 sp3তে যত যাচ্ছি তত এস ক্যারেক্টার কমছে। তো এস ক্যারেক্টার যত কমবে সেই এলিমেন্টটা, ধরো কার্বন ধরো কার্বন একবার sp হাইব্রিডেশন করলো, কার্বন একবার sp2 করলো, আবার কার্বন একবার sp3 হাইব্রিডেশন করলো। যারা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো তারা ডেফিনেটলি এটা বুঝতে পারছো কী বলতে চাইছি আমি। তো যেহেতু আমার ডিটেলস আলোচনা করা নেই তো আমাকে এইভাবেই একটু বোঝাতে হবে। তো কার্বন যদি sp হাইব্রিডেশন করে, কার্বন যদি sp2 করে, কার্বন যদি sp3 করে, একই এলিমেন্টে কার্বন, কিন্তু 3 জায়গায় এর ইলেকট্রোনেগেটিভিটি আলাদা। এখানে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে sp-তে, তারপরে sp2-তে, তারপরে কী হবে sp3-তে। ওকে, তো এই হচ্ছে হাইব্রিডেশনের একটু শর্টকাটে বললাম। এই ফ্যাক্টর, এত সব ফ্যাক্টর, এই ফ্যাক্টরসগুলোর উপর ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি। এবার আমরা জানবো যে ইলেকট্রোনেগেটিভিটি কীভাবে নির্ণয় করা হয়। দেখো ইলেকট্রোনেগেটিভিটি ক্যালকুলেশন করা হয় মোটামুটি তিনটে তোমার স্কেল আছে। ইলেকট্রোনেগেটিভিটি 3টে স্কেল আছে। একটা হচ্ছে মুলিকান স্কেল, একটা হচ্ছে প্রথমে ছিল পাউলিং স্কেল, তারপরে হচ্ছে মুলিকান স্কেল, আর তারপরে হচ্ছে তোমার আলরেডোকা স্কেল। তো আলরেডোকা স্কেল তোমাদের সিলেবাসে নেই, গ্র্যাজুয়েট লেভেলে আছে। তো আমরা দুটো স্কেল জানবো যে কিভাবে নির্ণয় করা হয়। একটা হচ্ছে পাউলিং স্কেল আর একটা হচ্ছে মুলিকান স্কেল। তো পাউলিং স্কেলে কি না, ধরা যাক একটা বন্ধন হচ্ছে এবি, একটা যৌগ এবি তৈরি হয়েছে কীভাবে না A2 প্লাস B2 থেকে যুক্ত হয়ে কী হয়েছে 2AB তৈরি হয়েছে। এখন দেখো এই যে এ আর বি এর A2 আর B2-তে নিজেদের মধ্যে তো তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য নাই, কারণ এখানে দুটো A দুটো B। যখন AB হবে, এবির মধ্যে কি ডেফিনেটলি যেহেতু দুটো আলাদা এলিমেন্ট তাদের তড়িৎ-ঋণাত্মকতা আলাদা হবে। পাউলিং বলছেন যে এবির এখানে যে তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য এ আর বি এর, ধরা যাক এইটা হচ্ছে জাই, তড়িৎ-ঋণাত্মকতা আমরা জাই দিয়ে প্রকাশ করি বা এক্স বলতে পারো, জাই এ মাইনাস জাই বি, এদের মধ্যে যে তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য সেইটা হচ্ছে 0.208 √ডেল্টা और জাই এ মাইনাস জাই বি সমান 0.102 √ডেল্টা। এই 0.208 0.02 এর সিগনিফিকেন্স কি? এই ডেল্টা হচ্ছে আসলে এনার্জি টার্ম। ডেল্টা হচ্ছে একটা কি এনার্জি টার্ম, আমি দেখাচ্ছি কি জিনিস, এনার্জি টার্ম, শক্তির টার্ম। এখন কোন শক্তি না বন্ধন শক্তির গল্প। এখন এই ডেল্টা এই এনার্জিকে যদি আমরা কিলোজুল দিয়ে বলি, কিলোজুল দিয়ে বলি তখন আসবে 0.102 কিলোজুল পার মোলে। যদি কিলো ক্যালোরি দিয়ে এনার্জিকে বন্ধন শক্তিকে প্রকাশ করি তখন 0.208 কিলো ক্যালোরি পার মোল। বেশ, এই তফাৎ। এবার আমাদের জানতে হবে ডেল্টা কী। ডেল্টা হচ্ছে ই এবি
মাইনাস রুট ওভার ই এ এ ইন্টু ই বিবি। এই যে ই বলতে এখানে বন্ড এনার্জি বলা হয়েছে, ই বলতে বন্ধন শক্তি বোঝানো হয়েছে, অর্থাৎ এবির ডেল্টা হচ্ছে এবির বন্ধন শক্তি মাইনাস রুট ওভার অফ এ এর মধ্যে যে বন্ধন শক্তি ছিল এই এ টু মানে এ এ আর বি টু মানে বিবি, এ এর বন্ধন শক্তি আর বিবির বন্ধন শক্তির গুণফলের যে রুট ওভার, এই ভ্যালুটা হচ্ছে ডেল্টা। এটা কে বলছেন? পাউলিং বলছেন। তো এখানে ডেল্টা বসিয়ে দিলে আমরা কী পাবো? ডেল্টার মান যদি এখানে ডেল্টা বসিয়ে দিই, ই এ ইন্টু ই এ বি মাইনাস রুট ওভার ই এ বি মাইনাস ই এ ইন্টু ই বিবি। এখান থেকে আমরা কী পেয়ে যাবো? আমরা ইলেকট্রোনেগেটিভিটি পেয়ে যাব। এবার যদি এই দুজনের মধ্যে কোনো একজনের ইলেকট্রোনেগেটিভিটি জানা থাকে আর এই প্রত্যেকটা বন্ড এনার্জির ভ্যালু বলা থাকে, তাহলে আমরা খুব সহজে কী করতে পারবো? ইলেকট্রোনেগেটিভিটি বার করতে পারবো। পাউলিং ধরেছিলেন কী করে? একটাকে হাইড্রোজেন ধরেছিলেন, এই এ বা বিকে কোনো একজনকে পাউলিং ধরেছিলেন হাইড্রোজেন, মানে সব পাউলিং যে স্কেল পাউলিংয়ের যে স্কেল আছে তড়িৎ তোমরা বইয়ে দেখতে পাবে। তো সেখানে হাইড্রোজেনকে 2.1 ধরা হয়েছিল, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেনকে 2.1। এবার যদি বলো 2.1 আসলে কোথার থেকে আসে, এটা ধরে নেওয়া হয়েছে, কনসিডার করা হয়েছে যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, তাকে ধরে অন্যান্য পরমাণুর এলিমেন্টের তড়িৎ-ঋণাত্মকতায় ক্যালকুলেশন করা হয়েছে এই সূত্রের সাহায্যে। তো যাই হোক, অর্থাৎ ধরা হয়েছে যে হাইড্রোজেনের সঙ্গে সবার বন্ড হবে, তাহলে তাদের বন্ড এনার্জিগুলো পেয়ে যাব। আর হাইড্রোজেনের তো তড়িৎ-ঋণাত্মকতা জানি, তাহলে একজনে জানি, তাহলে বাকিদের তড়িৎ-ঋণাত্মকতাও পেয়ে যাব। এই হচ্ছে পাউলিং স্কেল। এবং পাউলিং স্কেলের সবচেয়ে টপমোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন, তার ভ্যালু হচ্ছে 4.0। তো ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল, তার পাউলিং স্কেলের ভ্যালু হচ্ছে 4.0। এখানে ইউনিট দেওয়া যাবে না, আমি আগেই বলেছি যে তড়িৎ-ঋণাত্মকতাতে কোনো ইউনিট নেই, হয় না। আর একটা স্কেল আছে, সেটা হচ্ছে মুলিক্যান স্কেল। মুলিক্যান স্কেল হচ্ছে বলছে ইলেকট্রোনেগেটিভিটি সমান ই এ প্লাস আইপি বাই 2। সহজ কথা যে কোনো একটা মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নেশন পোটেনশিয়াল দুটোই আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করা আছে। তো ইলেকট্রন অ্যাফিনিটি এবং আয়নেশন পোটেনশিয়ালের যে এভারেজ গড় ভ্যালু, একটা এলিমেন্টের ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নেশন পোটেনশিয়ালের যে অ্যাভারেজ গড়, সেইটাই হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি। এটা হচ্ছে মুলিক্যান স্কেল। বেশ, এই দুটো স্কেল মনে রাখলে হবে। অলরেডি ওপর স্কেল তোমাদের নেই সিলেবাসে, তো দরকার নেই, সেখানে স্ক্রিনিং হিসাব করে বার করানো হয়। তো এবার আমাদের জানতে হবে যে পর্যায় এবং শ্রেণী বরাবর ইলেকট্রোনেগেটিভিটির কীরকম জেনারেল ট্রেন্ডটা হয়। দেখো, পর্যায় এবং শ্রেণী বরাবর এটা জেনারেল ট্রেন্ড তো বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই। দেখো, সব তো সাইজ দিয়ে বলে দেবে। যত পর্যায় বরাবর যাব, অর্থাৎ যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত কী হবে না পরমাণুর অ্যাটমের সাইজ ছোটো হতে থাকে। সাইজ ছোটো হলে তার বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ বাড়তে থাকে, ফলে সে যখন কারোর সঙ্গে বন্ধন তৈরি করবে, সেই বন্ধন ইলেকট্রন জোড়কেও সে নিজের দিকে বেশি করে টানতে চাইবে। তো ইলেকট্রোনেগেটিভিটি যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো, পর্যায় বরাবর যাব, তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আর শ্রেণী বরাবর, এই বরাবর গেলে বাড়বে, আর শ্রেণী বরাবর গেলে কী হবে? কমবে। কারণ শ্রেণী বরাবর গেলে সাইজ বড় হয়, সাইজ বড় হলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রন দূরত্ব বেশি হয়, এবং ওই ইলেকট্রন যখন ইলেকট্রন জোড় গঠন করবে অন্য কোনো পরমাণুর সঙ্গে এবং সে একটা সমাজীব বন্ধন তৈরি করবে, সেই বন্ধন জোড়ের প্রতি তার সেই এলিমেন্টের নিউক্লিয়াসে খুব একটা আকর্ষণ থাকবে না, ফলে তড়িৎ-ঋণাত্মকতা কমে যাবে। তো এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি জেনারেল ট্রেন্ড। তো আশা করি ব্যাপারটা বোঝা গেলো। যদি তোমাদের মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে, যে কোনো কোশ্চেন পাচ্ছ না বা যাই হোক, তো অবশ্যই কমেন্ট করে জানাও।